ভুখ মানুষকে সেই সব শেখায় যা দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটিও শেখাতে পারে না। ভুখ স্বাভিমান আর অসহায়তার মধ্যে সেই সূক্ষ্ম রেখা মুছে দেয়, যেখানে একটা মানুষ শুধু তার পেটের আগুন নেভানোর জন্য যে কোনো হদ পর্যন্ত যেতে পারে। কিন্তু সেই বছরের ছেলে দেবার চোখে ভুখ তো ছিল, কিন্তু লাচারি ছিল না। তার ফাটা পুরনো কাপড় আর মুখে লেগে থাকা ধুলো মুম্বাইয়ের রাস্তার গল্প বলছিল, কিন্তু তার রিড়ের হাড় সোজা ছিল। সে এখন হোটেল গ্র্যান্ড প্যালেসের বাইরে দাঁড়িয়েছিল, যেখানে শহরের সবচেয়ে ধনী লোকেরা তাদের চকচকে গাড়ি থেকে নেমে সেই ভব্য ভবনে ঢোকে। দেবা কোনো ভিক্ষুক ছিল না, সে শুধু একটা সুযোগের খোঁজে ছিল। গত দুদিন থেকে সে অন্যের একটা দানাও ছোঁয়নি, তবু সে কারোর সামনে হাত পাতেনি। তখনই সেখানে একটা কালো মার্সিডিজ এসে থামল। গাড়ির দরজা খুলল, আর তার থেকে শহরের বিখ্যাত উদ্যোগপতি জগৎ নারায়ণ নামল। জগৎবাবুর কাছে দৌলতের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মুখে সবসময় একটা গভীর চিন্তার লকির টানা থাকত। সে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, আর তার স্বর উঁচু আর ক্রুদ্ধ ছিল। আমি বলেছি না তাকে খাওয়ানোর চেষ্টা করো? যদি সে খাচ্ছে না তো ডাক্তারকে ডাকো। আমি মিটিংয়ে আছি, প্রত্যেক ছোট ব্যাপারের জন্য আমাকে বিরক্ত করো না। তিনি বিরক্ত হয়ে ফোন কেটে দিলেন আর কপালের ঘাম মুছলেন। তাদের চিন্তার কারণ তাদের একমাত্র মেয়ে অনন্যা ছিল, যে গাড়ির পিছনের সিটে বসেছিল। 10 বছরের অনন্যা জানালার কাঁচ থেকে বাইরে তো দেখছিল, কিন্তু তার চোখে কোনো ভাব ছিল না। সে একটা জীবিত লাশের মতো ছিল, গুমসুম, খামোশ আর তার নিজের দুনিয়ায় বন্দী। দেবা জগৎবাবুকে দেখল, আর তারপর গাড়ির ভিতরে বসা সেই উদাস মেয়েটিকে সে এক মুহূর্ত কিছু ভাবল, আর তারপর নিরাপত্তা গার্ডদের চোখ এড়িয়ে সোজা জগৎ নারায়ণের দিকে এগিয়ে গেল। গার্ড তাকে আটকানোর জন্য লাঠি তুলল। এই ছেলে, পিছনে সর, কোথায় ঘুষছিস? কিন্তু দেবার আওয়াজে একটা অদ্ভুত খনক ছিল, যা জগৎবাবুর পায়ে থামিয়ে দিল। সাহেব, আমার টাকা চাই না, শুধু আমার কথা শুনুন। জগৎনারায়ণ গার্ডকে থামার ইশারা করলেন, আর তার দামি ঘড়ির দিকে তাকিয়ে উদাসীনভাবে জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? আমার কাছে সময় নেই। দেবা তার পেটে হাত রাখল আর সোজা তাদের চোখে তাকিয়ে বলল, সাহেব, দুদিন থেকে কিছু খাইনি। আমার ভিক্ষা চাই না, আমি পরিশ্রমের খাই। আপনি আমাকে পেট ভরে খাবার খাইয়ে দিন, বদলে আমি সেই করব যা আপনার ডাক্তার আর চাকর করতে পারেনি। জগৎনারায়ণ সেই নোনরা ছেলের কথায় হেসে উঠলেন, কিন্তু সঙ্গে তার আত্মবিশ্বাস তাদের অবাক করল। তিনি ব্যঙ্গ করে জিজ্ঞাসা করলেন, তোর মতো রাস্তার আওয়ারা ছেলে আমার জন্য কি করতে পারে? কি আমার জুতো পলিশ করবে নাকি গাড়ি সাফ করবে? দেবা গাড়ির জানালার দিকে ইশারা করল, যেখানে অনন্যা এখনও শূন্যে তাকিয়েছিল। সে গভীর শ্বাস নিল আর সেই কথা বলল, যা জগৎনারায়ণকে হিলিয়ে দিল। সাহেব, আমি শুনেছি আপনি ফোনে কি বলছিলেন। ওই পুতুল খাবার খাচ্ছে না, আর আমি খাবারের জন্য তর পাচ্ছি। ভগবানের খেলাও অদ্ভুত। আপনি আমাকে একবেলার খাবার খাইয়ে দিন। আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনার মেয়ের বন্ধু হয়ে যাব। আমি তাকে হাসাবো, তাকে সেই কথা বলবো যা এই বড় হোটেলে পাওয়া যায় না। আমি তার সেই দুনিয়া বদলে দিব যেখানে সে এখন বন্দী। এই প্রস্তাব এত অদ্ভুত আর বাচ্চা সুলভ ছিল, কিন্তু জগৎনারায়ণ দেবার চোখে একটা এমন সত্যতা দেখলেন, যা তিনি অনেকদিন কারোর মধ্যে দেখেননি। একটা হতাশ বাবা যে তার মেয়ের জন্য সব কিছু হারিয়েছে। তাকে এই রাস্তার ছেলেটিতে আসার একটা খুব অস্পষ্ট কিরণ দেখা গেল। জগৎনারায়ণকে তার নিজের বুদ্ধিতে দয়া হচ্ছিল। একটা রাস্তাছাপ ছেলের কথায় এসে তাকে তার কোটি কোটি টাকার হাভেলিতে নিয়ে যাওয়া কোনো পাগলামি থেকে কম নয়। কিন্তু একটা বাবার হৃদয় যুক্তি আর বিবাদের ভাষা বোঝে না, সে শুধু আশার ভাষা জানে। তিনি গভীর ইশারা করলেন, আর ড্রাইভার গাড়ির পিছনের দরজা খুলে দিল। দেবা, যে এখনও ধুলো আর ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিল, ইতস্তত করে সেই আলিশান গাড়িতে বসল। সে খুব সতর্কতার সঙ্গে তার পা রাখল, যাতে মখমলের কার্পেট নোংরা না হয়। পুরো রাস্তায় অনন্যা একবারও মাথা তুলে দেখল না যে তার পাশে কে বসেছে। সে তার নিজের নীরবতার কোকুনে জড়ানো ছিল। যখন গাড়ি নারায়ণ ভিলার বিশাল লোফার গেটের ভিতরে ঢুকল, তখন দেবার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। সে এমন বাড়ি শুধু ফিল্মের পোস্টারে দেখেছে। বাড়ির ভিতরে ঢুকতেই চাকরদের মধ্যে কানাফুসি শুরু হয়ে গেল। বাড়ির পুরনো রাঁধুনি কাকা দেবার নোংরা কাপড় দেখে নাক ভাঁজ করতে লাগল। জগৎনারায়ণ কড়া আওয়াজে আদেশ দিলেন, কাকা, ডাইনিং টেবিলে খাবার সাজাও, আর যা কিছু বানানো হয়েছে সব নিয়ে এসো। চাকরেরা অবাক হয়ে গেল
যে মালিক এই ভিক্ষুককে ডাইনিং টেবিলে কেন বসাচ্ছে, কিন্তু হুকুম অমান্য করার সাহস কারোর ছিল না। রূপোর থালায় নানা রকমের ব্যঞ্জন পরিবেশন করা হলো। শাহী পনির, দাল মাখনি, গরম গরম রুটি আর বাসমতি চালের খুশবু দেবার পেটে মোছড়ানো ঝড়কে আরও তীব্র করে দিল। তার জিভ তালুতে আটকে ছিল। সে চাইলে এখনই ঝাঁপিয়ে পড়ে সব কিছু খেয়ে ফেলতে পারত, কিন্তু তখনই সে দেখল যে অনন্যা সিঁড়ি থেকে নেমে তার ঘরের দিকে যাচ্ছে। খাবারের দিকে না তাকিয়ে দেবার হাত রুটির টুকরো পর্যন্ত গিয়ে থেমে গেল। তাকে তার প্রতিজ্ঞা মনে পড়ল, সওদা তো সদা হয়। সে মনে মনে বুড়বুড় করে বলল। সে জগৎ নারায়ণের দিকে তাকিয়ে বলল, সাহেব, যদি খারাপ না মনে করেন তো আমি এই থালা নিয়ে পুতুলের ঘরে যেতে পারি? একা খাওয়ায় সেই মজা নেই যা ভাগ করে খাওয়ায় আছে। জগৎবাবুকে মনে হলো যে ছেলেটা পাগল, কিন্তু তিনি মাথা নাড়লেন। তারা চুপি চুপি তার পিছনে গেল এটা দেখার জন্য যে সে কি করে। অনন্যা তার ঘরে বিছানায় বসেছিল। তার চোখ দেয়ালে টাঙানো একটা পেইন্টিংয়ে ছিল। ঘরে দামি খেলনার স্তূপ লাগানো ছিল, কিন্তু সেগুলো সব নির্জীব লাগছিল। দিবা ঘরে ঢুকল, কিন্তু সে অনন্যার সঙ্গে কোনো কথা বলল না। সে থালা মেঝেতে রাখল আর নিজেও কার্পেটে পা ছড়িয়ে বসে পড়ল। সে ইচ্ছে করে জোরে একটা গ্লাস ছিঁড়ল আর হাওয়ায় কথা বলতে বলতে বলল, বাহ। তার কথাগুলো অর্থহীন ছিল, কিন্তু ঘরের বাইরের নীরবতা ভাঙার জন্য যথেষ্ট ছিল। দেবা একটা মজাদার শিল্পীর মতো খাবারের প্রত্যেক গ্রাসের সঙ্গে একটা গল্প বুনছিল। সে অনন্যাকে খাবার খাওয়ার জন্য বলছিল না, বরং তাকে লোভ দেখাচ্ছিল, তার কৌতূহল জাগাচ্ছিল। আর তখনই প্রথমবার অনন্যায়ের পলক ঝাপটাল। সে কোনো খেয়ে সেই অদ্ভুত ছেলেটিকে দেখল, যে তার ঘরে বসে ধনীদের মতো নয়, বরং একটা রাজার মতো মজা করে খাচ্ছে। দেবা কনখিয়ে দেখে নিয়েছে যে মাছ জালে ধরা পড়তে শুরু করেছে। অনন্যায়ের চোখ বারবার সেই রূপোর থালার দিকে উঠছিল। সে রুটির একটা টুকরো ছিঁড়ল, তার উপর একটু ডাল লাগালো আর তাকে অনন্যায়ের দিকে বাড়িয়ে দিল। কিন্তু সে খাবার খাওয়ার জন্য বলল না। সে ফিসফিস করে বলল, তোমাকে একটা রাজের কথা বলি, রাঁধুনি কাকা এতে লবণ কম দিয়েছে। যদি তুমি চক্ষ না বলো তো সে মানবে না। ধনীদের রাঁধুনি আমাদের মতোদের কথা কোথায় শোনে? অনন্যায় প্রথমবার তাকে সোজা দেখল। তার চোখে এখনও উদাসী ছিল, কিন্তু কৌতূহল ছিল। একটা অজানা যে তার আলিশান ঘরে ফাটা শার্ট পরে বসে আর রাঁধুনির অভিযোগ করছে, এটা তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। অনন্যায় ধীরে বিছানা থেকে নেমে এলো আর কার্পেটে দেবার সামনে বসে পড়ল। জগৎনারায়ণ যে দরজার আড়াল থেকে এসব দেখছিলেন, তার শ্বাস আটকে দাঁড়িয়েছিলেন। তার হৃদয় এত জোরে ধড়কছিল যে তাদের মনে হলো এর আওয়াজ কোথাও ঘরের ভিতরে না চলে যায়। দেবা সেই গ্রাস অনন্যায়ের ঠোঁটের কাছে নিয়ে গিয়ে থামিয়ে দিল। থামো। দেবা তার পকেট টটল আর একটা কাঁচের মার্বেল বার করল। সে সেই মার্বেল অনন্যায়ের হাতের তালুতে রাখল। আমার দুনিয়ায় মুফতের খাবার পাওয়া যায় না, এটা রাখো, তাহলে এই গ্রাস তোমার। এটা কোনো ভিক্ষা ছিল না, এটা একটা সওদা ছিল, সমান সওদা। অনন্যায় তার ছোট মুঠোয় সেই মার্বেলও নিল। তাকে প্রথমবার মনে হলো যে সে কারোর উপর উপকার করছে না, বরং তার হক নিচ্ছে। সে তার মুখ খুলল আর দেব সেই গ্রাস তাকে খাইয়ে দিল। যেই খাবারের স্বাদ তার জিভে লাগল, অনন্যায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মাসের পর মাস পর সে অন্নের স্বাদ অনুভব করল। একটা গ্রাস, তারপর দ্বিতীয়, আর দেখতে দেখতে তারা দুজনেই একই থালায় খাবার খেতে লাগল। দেবা মাঝে মাঝে তাকে হাসানোর জন্য অদ্ভুত মুখ বানাত, কখনো খাবারের প্রশংসা করত, তো কখনো তার মিথ্যে সাহসের কিস্সা শোনাত। জানো, একবার আমি একটা ইঁদুরের সঙ্গে কুস্তি লড়েছিলাম। দেবা মুখে চাল ভরতে ভরতে বলল। সেই ইঁদুর এত বড় ছিল যে বিড়ালরা তাকে দেখে সালাম ঠকত। অনন্যায়ের মুখে একটা হালকা হাসি এলো, সেই হাসি যা দেখার জন্য জগৎনারায়ণ কোটি কোটি টাকা জলের মতো বহিয়ে দিয়েছিলেন, আজ একটা মুফতের কিস্সা আর শেয়ার করা খাবার থেকে ফিরে এসেছে। দরজার বাইরে দাঁড়ানো জগৎনারায়ণের চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি তার মুখ হাত দিয়ে চেপে রাখলেন, যাতে তার কান্নার আওয়াজ ভিতরে না যায়। তিনি অনুভব করলেন যে তার টাকা, তার রুতবা, তার শক্তি সব এই রাস্তার ছেলের সামনে বামন ছিল। সেই ছেলে শুধু খাবার খাইয়ে দিচ্ছে না, সে অনন্যায়কে ফিরিয়ে জীবনের দিকে টানছে। খাবার শেষ হবার পর দেবা জলের গ্লাস খেল আর ঢেকুর তুলল। সে অনন্যায়ের দিকে তাকিয়ে বলল, পেট তো ভরে গেল, কিন্তু বন্ধুর পেট ভরেছে কিনা সেটা কি করে জানা যাবে? অনন্যায় ধীরে মাথা নাড়ল। তারপর সে তার মুঠো খুলল আর সেই মার্বেল ফিরিয়ে দেবার দিকে বাড়িয়ে। কিন্তু দেবা তার হাত বন্ধ করে দিল। উধারে রাখি না, আর বন্ধুত্বে হিসেব হয় না। এটা এখন তোমার। যখনই একা লাগবে, এটাকে দেখো, এতে আমার দুনিয়া দেখা যাবে। সেই রাত অনন্যা প্রথমবার ওষুধ ছাড়া সুকুনের ঘুম ঘুমাল।
তার মুঠোয় সেই সস্তা কাঁচের মার্বেল ধরে। পরের কয়েক সপ্তাহে নারায়ণ ভিলার মানচিত্রই বদলে গেল। সেই বাড়ি যে কখনো শোকের বাড়ি লাগত, এখন বাচ্চাদের চিৎকারে গুঞ্জরিত হতে লাগল। দেবা অনন্যাকে সেই সব শেখাল যা বইয়ে হয় না। সে তাকে খালি পায়ে ঘাসে হাঁটা শেখাল, বৃষ্টির জলে কাগজের নৌকা চালানো শেখাল, আর সবচেয়ে বড় কথা, খোলাখুলি হাসতে শেখাল। জগৎনারায়ণ যখন সন্ধ্যায় অফিস থেকে ফিরতেন তো তার মেয়েকে কাদায় মাখা দেখে ডাঁটার বদলে তাদের চোখে সুকুনের অশ্রু আসত। দেবা এখন সেই পরিবারের একটা অংশ হয়ে গেছে, একটা অবলম্বনহীন ছিলি। তাকে রাঁধুনির পাশের ঘরে থাকার জায়গা দেওয়া হয়েছে, আর এখন সে ভালো কাপড় পরে। কিন্তু তার চোখের সেই রাস্তার চমক আর হুঁশিয়ারি এখনও সেই রকম ছিল। কিন্তু বলা হয় না, যেখানে দিয়া জ্বলে সেখানে অন্ধকার তার জায়গা বানানোর চেষ্টা অবশ্যই করে। এই খুশহাল ছবিকে কেউ ছিল যে খুব ঘৃণাভরা চোখে দেখছিল। সেই ছিল জগৎনারায়ণের সৎ ভাই মহেন্দ্র প্রতাপ। মহেন্দ্র গত কয়েক বছর থেকে কোম্পানি আর বাড়িতে তার দখল জমিয়ে বসেছিল, কারণ জগৎ তার মেয়ের অসুস্থতায় ব্যস্ত ছিল। মহেন্দ্রের প্ল্যান স্পষ্ট ছিল, অনন্যা মানসিকভাবে অসুস্থ থাকুক, জগৎ চাপে থাকুক, আর একদিন সব সম্পত্তি তার নামে হয়ে যাক। কিন্তু দেবার আসার ফলে তার পুরো খেলা উল্টে গেল। অনন্যা সুস্থ হচ্ছে আর জগৎনারায়ণের মনোযোগ ফিরে ব্যবসায় যেতে লাগল। মহেন্দ্র তার ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল যখন তার বিশ্বস্ত মুনিম ব্রিজেশ তার কাছে এলো। মালিক, যদি এমনই চলতে থাকে তো সেই রাস্তা ছাপ ছেলে মালকিনকে পুরো সুস্থ করে দেবে, আর যদি অনন্যা সুস্থ হয়ে যায় তো উইল অনুসারে সব দৌলত তার হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে। মহেন্দ্র সিগারেটের ধোঁয়া ছাড়ল আর বিষাক্ত হাসির সঙ্গে বলল, সেই কীটকে মারানোর সময় এসেছে, কিন্তু এমন নয়, তাকে এমন বাড়ি থেকে বার করব যে জগৎ নিজে তাকে ধাক্কা মেরে বাইরে করবে, আর তারপর জগতেরও ব্যবস্থা করে দেব। দেবাকে যদিও ধনীদের আচার ব্যবহার আসে না, কিন্তু তাকে মানুষের স্বভাব চেনার অসাধারণ বোঝাপড়া ছিল। সে অনেকবার মহেন্দ্রকে অনন্যাকে ঘুরে দেখতে দেখেছে। সেই চোখ ভালোবাসার নয়, শিকারের ছিল। এক রাত যখন পুরো বাড়ি ঘুমোচ্ছে, দেবাকে পিপাসা লাগল, আর সে রান্নাঘরের দিকে গেল। তখনই সে দেখল যে মহেন্দ্রের ঘরের আলো জ্বলছে আর দরজা হালকা খোলা। ভিতর থেকে ফিসফিসানির আওয়াজ আসছে। দেবা তার শ্বাস আটকাল আর দেয়ালের সেটে দাঁড়িয়ে গেল। সে যা শুনল তা তার পায়ের তলায় জমি সরিয়ে দিল। কাল রাতের পার্টিতে হাঙ্গামা হবে। মহেন্দ্র ফোনে কাউকে বলছিল, জগতের খাবারে সেই ওষুধ মেশানো হবে যাতে হার্ট অ্যাটাক হয়। ডাক্তার তার মুঠোয় আছে। অভিযোগ সেই অনাথ ছেলের উপর লাগবে যে সে চুরি করেছে, আর ধরা পড়ার উপর মালিককে বিষ দিয়েছে। এক তীরে দু শিক। দেবার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। যে মানুষ তাকে আশ্রয় দিয়েছে আর যে মেয়ে তাকে ভাই মেনেছে, তাদের জীবন বিপদে। তার কাছে কোনো প্রমাণ ছিল না, আর সে জানত যে একটা রাস্তার ছেলের কথায় কেউ বিশ্বাস করবে না, বিশেষ করে তার সগে ভাইয়ের বিরুদ্ধে। কিন্তু পালানো দেবার রক্তে ছিল না। সন্ধ্যায় নারায়ণ ভিলা আলোয় স্নান করা ছিল। শহরের সব বড়লোক জমা হয়েছে। সঙ্গীত, হাসি ঠাট্টা আর দামি উপহারের রাউন্ড চলছিল। কিন্তু দেবার চোখ শুধু একটা লোকের ওপর আটকে ছিল, মহেন্দ্র প্রতাপ। দেবা পার্টির জন্য নতুন কাপড় পরেছে, কিন্তু তাকে ওয়েটারের ইউনিফর্ম পরতে হয়েছে যাতে সে ভিড়ে মিশে যেতে পারে আর প্রত্যেক হরকতে নজর রাখতে পারে। তার হৃদয় কোনো অনাহুতের আশঙ্কায় বসে যাচ্ছিল। তখনই সে দেখল যে মহেন্দ্র একটা বিশেষ ওয়েটারের কাছ থেকে রূপোর গ্লাস নিচ্ছে। মহেন্দ্রের মুখে একটা কুটিল হাসি ছিল। সে ধীরে ধীরে জগৎনারায়ণের দিকে এগোল, যে অতিথিদের ঘিরে ছিল। ভাই সাহেব, মহেন্দ্র খুব ভালোবাসা দিয়ে বলল, আপনি খুব ক্লান্ত লাগছেন, এটা নিন, আপনার পছন্দের বিশেষ জুস। এটা খান, তাজগি আসবে। জগৎনারায়ণ তার ভাইয়ের উপর বিশ্বাস করে হাত বাড়ালেন। দেবা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তাকে কাল রাতের সেই কথা মনে পড়ল, ওষুধ যাতে হার্ট অ্যাটাক হয়। সময় ছিল না। যদি সে বোঝাতে যায় তো দেরি হয়ে যাবে। যুক্তির সময় পেরিয়ে গেছে, এখন শুধু কর্মের সময়। ক্ষণে দেবা সিদ্ধান্ত নিল। সে চিতার গতিতে দৌড়াল। যেই গ্লাস জগৎনারায়ণের ঠোঁট পর্যন্ত পৌঁছতে যাচ্ছিল, দেবা পুরো শক্তি দিয়ে জগৎবাবুর হাতে ধাক্কা মারল। গ্লাস হাওয়ায় উড়ে গেল আর দূরে পড়ে গেল। লাল রঙের জুস সাদা মার্বেলের মেঝেতে রক্তের মতো ছড়িয়ে গেল। ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ পুরো পার্টিতে নীরবতা ছড়িয়ে দিল। সঙ্গীত থামল। অতিথিরা অবাক হয়ে দেখতে লাগল। মহেন্দ্রের মুখ রাগে লাল হয়ে গেল। তার তৈরি খেলা নষ্ট হয়ে গেল। সে এখনো দেখেনি, একটা জোরালো চড় দেবার গালে জড়িয়ে দিল। হারামজাদা, তোর এত সাহস, আমার ভাইয়ের উপর হামলা করিস! মহেন্দ্র চিৎকার করল। জগৎনারায়ণও স্তম্ভিত ছিলেন। তাদের বোঝা যাচ্ছে না যে দেবা এমন কেন করল। তিনি রাগ আর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, দেবা, এটা কি পাগলামি? তুমি এমন কেন করলে? দেবার গালচড়ে জ্বলছিল,
চোখে অস্ত্র ছিল, কিন্তু সে চোখ কেন নামাল না? সে কাঁপা আওয়াজে কিন্তু দৃঢ়তার সঙ্গে সবার দিকে আঙুল তুলে বলল, মালিক, এই জুসে বিষ ছিল। এ আপনাকে মারতে চায়। পার্টিতে একটা বিস্ফোরণের মতো হলো। অতিথিদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। মহেন্দ্র জোরে হাসতে শুরু করল, কিন্তু তার চোখে ভয় ভাসছিল। বিষ নয় মালিক, দেবা চিৎকার করল। তার গলা রুদ্ধ হয়ে গেল। আমি সত্যি বলছি, যদি বিশ্বাস না আসে তো ছোট মালিককে বলুন যে সে জগে বাকি জুস খেয়ে দেখাক। শুধু একটা ঘুঁট। দেবার এই সোজা চ্যালেঞ্জ সবাইকে অবাক করল। পরিবেশ খুব তীব্র হয়ে গেল। প্রত্যেকের চোখ এখন মহেন্দ্রের উপর ছিল। জগৎ নারায়ণও প্রশ্নবোধক চোখে তার ভাইয়ের দিকে দেখলেন। মহেন্দ্রের কপালে ঘামের সূক্ষ্ম ফোঁটা চকচক করতে লাগল, কিন্তু সে তার ঘাবড়াহটকে রাগের পিছনে লুকিয়ে রাখল। তুই আমাকে চ্যালেঞ্জ দিবি? 2 পয়সার চাকর? মহেন্দ্র গার্ড ঋষিকে আওয়াজ দিল, এটাকে ধাক্কা মেরে বাইরে বার করো, আর পুলিশকে ডাকো। আমি এর ওপর হত্যার চেষ্টার কেস করব। 2 ভারী গার্ড দেবাকে ধরে ফেলল আর ঘষ্টাতে লাগল। অনন্যা, যে এখনও ভয় পেয়ে সিঁড়িতে দাঁড়িয়েছিল, দৌড়ে তার বাবার কাছে এলো আর তার হাত ধরল। পাপা, দেবা মিথ্যে বলে না, সে কাঁদতে কাঁদতে বলল। কিন্তু প্রমাণ ছাড়া জগৎনারায়ণও অসহায় ছিলেন। তার সগে ভাই একদিকে ছিল আর একটা অনাথ ছেলে অন্যদিকে। যুক্তি বলছিল যে মহেন্দ্র সঠিক, কিন্তু তার হৃদয় বলছিল যে কিছু খুব খারাপ হচ্ছে। এর আগে যে জগৎ কিছু সিদ্ধান্ত নিতে পারেন, মহেন্দ্র ওয়েটারকে ইশারা করল যে সে তাড়াতাড়ি মেঝে সাফ করে দিক, যাতে প্রমাণ মুছে যায়। ওয়েটার কাপড় নিয়ে ঝুঁকে পড়ল, যে তখনই একটা অনাহুত ঘটল। বাড়ির পোষা ল্যাব্রাডর কুকুর ব্রুনো ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে সেই পড়ে থাকা জুসের কাছে পৌঁছে গেল আর তাকে চাটতে লাগল। মহেন্দ্র চিৎকার করল, সরাও সেই কুকুরকে সেখান থেকে। কিন্তু খুব দেরি হয়ে গেছে। ব্রুনো তার লম্বা জিভ দিয়ে মেঝেতে ছড়ানো সেই লাল রস চেটে নিয়েছে। পরের মুহূর্তে যা ঘটল তা পার্টিতে উপস্থিত প্রত্যেক লোকের আত্মা কাঁপিয়ে দিল। হট্টকট্টা ব্রুনো হঠাৎ টলমল করে উঠল। তার মুখ থেকে সাদা ফেনা বেরোতে লাগল, আর সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। মাত্র 20 সেকেন্ডের মধ্যে সেই বিশ্বস্ত প্রাণী চিরকালের জন্য শান্ত হয়ে গেল। হলে মৃত্যুর মতো নীরবতা ছড়িয়ে পড়ল। অনন্যার চিৎকার সেই নীরবতা ভাঙল। সে দৌড়ে ব্রুনোর কাছে গেল আর কাঁদতে লাগল। জগৎনারায়ণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তাদের চোখ প্রথমে তার মৃত কুকুরের ওপর গেল, তারপর সেই বিষাক্ত জুসের দাগের ওপর, আর শেষে তার সগে ভাই মহেন্দ্রের ওপর। সত্যতা উন্মোচিত হয়ে সামনে দাঁড়িয়েছিল। যাকে তিনি পাগলামি মনে করেছিলেন, সেটা আসলে একটা প্রাণঘাতী ষড়যন্ত্র ছিল। সেই জুস যাকে তিনি খেতে যাচ্ছিলেন, সেটা তাদের শেষ শ্বাস হতে পারত। মহেন্দ্রের মুখ থেকে রক্ত অদৃশ্য হয়ে গেছে। সে ঘামে ভিজে গেছে আর পিছনে সরার চেষ্টা করছিল। ভাইয়া, এটা শুধু একটা সংযোগ, কুকুরের কোনো অসুস্থতা থাকবে, সে হেঁচকি দিয়ে বলল। কিন্তু এবার জগৎনারায়ণ কোনো যুক্তি শোনেননি। তার হাত হাওয়ায় ঘুরল আর একটা জোরালো চড় মহেন্দ্রের গালে পড়ল। এই চড় সেই চড় থেকে অনেক বেশি তীব্র ছিল যা মহেন্দ্র দেবাকে মেরেছে। শুধু একটা শব্দ আর নয়, জগৎনারায়ণ গর্জন করলেন। তাদের চোখে অশ্রু আর অঙ্গার দুটোই ছিল। আমি সাপকে আমার হাতে পুষেছি, আর সে আমাকে কামড়ানোর চেষ্টা করেছে। আর ওই রাস্তার বাচ্চা, যাকে তুমি কীট মনে করো, সে তার জীবন খেলিয়ে আমাকে বাঁচিয়েছে। তখনই সেই ওয়েটার, যে জুস দিয়েছে, ব্রুনোর অবস্থা দেখে ভয়ে কাঁপতে লাগল। তাকে মনে হলো যে এখন তার পালা। সে দৌড়ে জগৎনারায়ণের পায়ে পড়ে গেল। মালিক, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। ছোট মালিক আমাকে ধমকি দিয়েছে। তিনি বলেছেন যদি আমি জুসে সেই পুড়িয়া না মেশাই তো সে আমার পরিবারকে মেরে ফেলবে। ওয়েটারের এই স্বীকারোক্তি বাকি কাজও পূর্ণ করল। সেখানে উপস্থিত নিরাপত্তা গার্ডরা, যারা এখনও দেবাকে ধরেছিল, তারা তুরন্ত তাকে ছেড়ে দিল আর মহেন্দ্রকে ঘিরে ফেলল। পুলিশকে ডাকার দরকার পড়েনি, কারণ শহরের পুলিশ কমিশনার নিজে সেই পার্টিতে অতিথি ছিল। তিনি তুরন্ত মহেন্দ্র আর ওয়েটারকে হেফাজতে নেওয়ার আদেশ দিলেন। হাতকড়া লাগানোর সময় মহেন্দ্র তার ঘৃণাভরা চোখ দেবার ওপর ফেলল, কিন্তু দেবা এখন ভয় পায়নি। সে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল, যদিও তার গাল এখনও ফোলা ছিল। যখন পুলিশ মহেন্দ্রকে নিয়ে গেল, তো জগৎনারায়ণ ধীরে ধীরে দেবার দিকে এগোলেন। তাদের চোখে লজ্জা ছিল। একটা অর্বপতি, যে দুনিয়া ভরের সৌদা বোঝে, সে মানুষ চেনায় ধোঁকা খেয়েছে। সে দেবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, যে কদে তাদের থেকে অনেক ছোট ছিল। তিনি তার কাঁপা হাত দিয়ে দেবার মুখ ধরলেন। আমাকে ক্ষমা করো বাবা। জগৎবাবুর আওয়াজ ভরে গেল। আমি আমার রক্তের উপর বিশ্বাস করেছি, আর সে আমাকে ঝাঁপিয়েছে। আমি তোমার উপর সন্দেহ করেছি, আর তুমি আমাকে জীবন দিয়েছ। আজ থেকে তুমি অনাথ নও। এই বাড়ি, এই পরিবার সব তোমার। সময়ের চাকা তার গতিতে ঘুরতে থাকল,
আর নারায়ণ ভিলার ছবি পুরোপুরি বদলে গেল। সেই কালো রাতের পর জগৎ নারায়ণ একটা এমন সিদ্ধান্ত নিলেন যা সমাজের রক্ষণশীল চিন্তাকে ভেঙে দিল। তিনি কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা গ্রহণ করেননি, বরং সেই দেবাকে আইনিভাবে তার ছেলে আর তার উত্তরাধিকারী ঘোষণা করলেন, যে তার জীবনের পরোয়া না করে তাদের পরিবারকে বাঁচিয়েছে। লোকেরা কথা বলতে থাকল, আত্মীয়রা নাক ভাঁজ করল, কিন্তু জগৎবাবুর জন্য এখন রক্তের সম্পর্ক থেকে বেশি গুরুত্ব হৃদয়ের সম্পর্কের ছিল। 10 বছর পর হোটেল গ্র্যান্ড প্যালেস, যেখানে গল্পের শুরু হয়েছে, আজ সেখানে একটা ভব্য অনুষ্ঠান হচ্ছে। জগৎনারায়ণ এখন বুড়ো হয়ে গেছেন, কিন্তু তাদের মুখে একটা এমন চমক ছিল যা আগে কখনো দেখা যায়নি। তারা মঞ্চে এলেন আর মাইক সামলালেন। সামনে বসা ভিড়ে শহরের বড় বড় লোক ছিল, আর সবচেয়ে সামনের সারিতে একটা যুবক স্যুট বুটে আত্মবিশ্বাসে ভরপুর বসেছিল। সে দেবায়ন ছিল। তার পাশে একটা সুন্দর যুবতী বসেছিল, অনন্যা, যে এখন তার মানসিক অসুস্থতাকে পুরোপুরি হারিয়েছে আর তার বাবার ব্যবসায় হাত বাড়াচ্ছে। জগৎনারায়ণ কাঁপা আওয়াজে বলতে শুরু করলেন, বন্ধুরা, আমরা ব্যবসায়ীরা প্রত্যেক জিনিসের লাভ ক্ষতি দেখি। আমরা শহরে বিনিয়োগ করি, জমি কিনি, সোনা জমাই, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে সফল বিনিয়োগ না তো এই হোটেল আর না আমার কোম্পানি। তিনি তার পকেট থেকে একটা পুরনো অস্পষ্ট ছবি বার করলেন। এটা সেই দিনের সিসিটিভি ফুটেজের প্রিন্ট ছিল, যখন দেবা প্রথমবার তাদের গাড়ির কাছে এসেছে। আমার সবচেয়ে বড় বিনিয়োগ ছিল এক থালা খাবার। জগৎবাবুর চোখে অশ্রু এলো। সেই দিন একটা ভুকা বাচ্চা আমার সঙ্গে সওদা করেছে। সে বলেছে, আমাকে খাবার খাইয়ে দাও, আমি আপনার মেয়ের বন্ধু হয়ে যাব। আমার মনে হয়েছে যে আমি তার উপর উপকার করছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আসলে সেই দিন সে আমার উপর উপকার করেছে। সে শুধু খাবার মাগেনি, সে আমার পরিবারের খুশি, আমার মেয়ের হাসি আর আমার জীবন বাঁচানোর প্রতিজ্ঞা করেছে। আর সে সেই প্রতিজ্ঞা তার প্রত্যেক শ্বাসের সঙ্গে পালন করেছে। পুরো হল তালির গর্জনে গুঞ্জিত হয়ে উঠল। দেবা মঞ্চে গেল আর তার বাবার পা ছুল। জগৎনারায়ণ তাকে জড়িয়ে ধরলেন। অনন্যাও দৌড়ে এলো, আর তিনজন একটা অটুট আলিঙ্গনে বাঁধা পড়ল। এই মিলন শুধু একটা পরিবারের নয়, বরং মানবতা, বিশ্বস্ততা আর প্রেমের জয়ের প্রতীক ছিল। সেই রাত যখন তারা বাড়ি ফিরল, অনন্যা তার আলমারি থেকে একটা ছোট মখমলের বাক্স বার করল। সে তাকে খুলল। ভিতরে সেই সস্তা কাঁচের মার্বল রাখা ছিল, যা দেবা তাকে প্রথম মিলনে দিয়েছে। সেই মার্বল আজও কোটি কোটি হীরের আংটি থেকে বেশি চকচক করছিল, কারণ সেই মার্বলে শুধু কাঁচ ছিল না, তাতে একটা ভোকা বাচ্চার স্বাভিমান আর একটা ভাইয়ের অটুট ভালোবাসা বন্দী ছিল। সত্যি বলা হয়েছে, কখনো কখনো কারুর খালি ঝোলা ভরলে আপনার নিজের ঝোলা দোয়ায় ভরে যায়। একটা গ্রাস, একটা প্রতিজ্ঞা আর একটা নেক হৃদয়, শুধু এটাই যথেষ্ট হয় দুনিয়া বদলানোর।